নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প সেতার। শ্বশুর শাশুড়ি উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে নীলিমা বসবার টুলটাকে স্বামীর বিছানার আরও কাছে এগিয়ে নিয়ে এলো। তারপর তার শীর্ণ হাতখানা নিজে হাতের মধ্যে টেনে নিয়ে বলল, একটা কথা বলবো, শুনবে? সুবিমল ম্লান একটু হাসল। কেন শুনবো না, বলো। নীলিমা বলল, আগে কথা দাও, আপত্তি করবে না, রাগ করবে না। সুবিমলের দুপাশে সাড়ে সাড়ে আরও 14-15টি বেড। রোগী আর তাদের দর্শনার্থী আত্মীয় স্বজনের ভিড়ে হাসপাতালের এই ঘরটি ভরে উঠেছে। নীলিমার গলার স্বরে কেউ কেউ কৌতূহলী হয়ে তার দিকে তাকালো, কিন্তু নীলিমার কোনো খেয়াল নেই, ভ্রূক্ষেপ নেই কারোর দিকে। স্বামী সম্ভাষণের এমন উপযুক্ত ক্ষেত্র, এমন নিবিড় অবকাশ যেন আর কোনো দিন সে পায়নি। সুবিমলের হাতে আর একটু চাপ দিল নীলিমা, বলল, রেখা বৌদির কথা মনে আছে তোমার? আমার মামাতো ভাই নীরোদ্দার বউ। তিনি কাল এসেছিলেন আমাদের বাড়ি, বললেন একদিন হাসপাতালেও আসবেন তোমাকে দেখতে। রেখা বৌদির পিসে মশাই হন সম্পর্কে রায় সাহেব P.N. বিশ্বাস। তারই ছোট ছোট দুটি নাতনিকে বিকালে গিয়ে গান শেখাতে হবে। রেখা বৌদি বলেছিলেন, আমি যা জানি তাতেই চলবে, টাকা 25 তো ওরা দেবেনি, বেশিও দিতে পারেন। সুবিমল আস্তে আস্তে বলল, কুটুম্ব স্বজনের বাড়িতে শেষ পর্যন্ত গানের মাস্টারিও গিয়ে করতে হবে তোমাকে? নীলিমা বলল, আহা, ভারী তো মাস্টারি করবার মতো গান যেন আমি জানি। আর কুটুম্বও তো খুব, মামাতো ভাইয়ের পিসশ্বশুর, তার কাছ থেকে টাকা নিলে মহাভারত অশুদ্ধ হবে না, বরং এক হিসেবে লাভ আছে। প্রথমে একেবারে অজানা অচেনার মধ্যে গিয়ে পড়বার ভয় নেই। সুবিমল বলল, কিন্তু মা বাবা রাজি হবেন? নীলিমা জবাব দিল, সেজন্য ভেবো না, সে ভার আমার ওপর। এরকম নিমরাজি তারা হয়েছেন। সুবিমল বিস্মিত হলো না। যে শ্বশুর শাশুড়ি বিয়ের পর মাত্র কয়েকটি মাসের জন্য পুত্রবধূকে ম্যাট্রিকুলেশন পরীক্ষাটা দিতে দেননি, ছেলের বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশায় আপত্তি করেছেন, তারাও যে আজ নীলিমাকে অর্থ উপার্জনের অনুমতি দিতে পারেন, একথা সুবিমলের কাছে আজ অবিশ্বাস্য মনে হলো না। এই বছর দুয়েকের মধ্যে তাদের সংসারে অনেক পরিবর্তন হয়েছে। থাইসিসে আক্রান্ত হয়ে সে এসেছে যাদবপুরের এই হাসপাতালে। প্রথম বছর ফ্রি বেড মেলেনি, চিকিৎসার খরচ বাবদ মোটা টাকা লেগেছে মাসে মাসে। বুড়ো বাপ দেশি একটা মার্চেন্ট অফিসে হিসেবে লেখেন। অসুখ বিসুখ দূরের কথা, সংসারের দৈনন্দিন অনেক খরচই তার হিসেবের বাইরে গিয়ে পড়ে। ইদানিং সুবিমলের চাকরির ছিল ভরসা, তাই অসুখের প্রথম ধাক্কাতেই তাকে হাত দিতে হয়েছে স্ত্রী আর পুত্রবধূর গহনায়, হাত পাততে হয়েছে স্বজন বন্ধুদের কাছে, কিন্তু তাদের সংখ্যা অগণ্য নয়। ধারে দেওয়ার ক্ষমতারও সীমা আছে। বাসন কোসন গেছে, সামান্য আসবাবপত্র অদৃশ্য হয়েছে, তবু রোগ রেহাই দেয়নি। সংসারের খরচ কম নয়। ভাই বোনে সুবিমলের 6টি। ভাগ্যের ফেরে সুবিমল ঠিক পরের দুটি অনুরা বয়স্থা মেয়ে। কন্যাদায়ের চিন্তা ছাড়া বাপ মায়ের আর কিছু তারা বাড়াতে পারেনি। ছেলেরা এখনও স্কুলে নিচের ক্লাসে পড়ে। তবু অনেক চেষ্টা চরিত্র ধরাধরির ফলে মাস কয়েক হলো হাসপাতালে সুবিমলের জন্য ফ্রি বেডের ব্যবস্থা হয়েছে। বড় রকমের খরচ কিছু লাগে না, কিন্তু দু একটা ওষুধের দাম আর টুকটাক হাত খরচ বাবদ ফি মাসে 25-30 টাকা দরকার হয়। সুবিমল জানে এই কোটি টাকা পাঠাতেও বাপের সাধ্য আর এখন নেই। কিছুকাল ধরে নিজের ব্যবস্থা নিজেই তাই তাকে করতে হচ্ছে। কলকাতা বন্ধুদের কারো কাছে হাত পাততে আর বাকি নেই। ইদানিং তাদের কাছ থেকে টাকা আর সে চায় না, চাই ঠিকানা। বন্ধুর বন্ধু তস্য বন্ধুরা সারা ভারতবর্ষ ভরে কে কোথায় আছে, কে কোথায় ভালো চাকরি করছে জানতে চায় সুবিমল। অনেকেই চিনতে পারে না, অনেকের কাছ থেকে জবাব পাওয়া যায় না। সকলে সম্মান নয়, কেউ কেউ আবার দেয়ও, ভরসা দেয়। থাইসিস রোগটা আজকাল আর এমন কিছু মারাত্মক নয়, বিশেষত গোড়াতেই যখন ধরা পড়েছে। কেউ কেউ 2-1 মাস 5-10 টাকা পাঠায়, কিন্তু তারপর হয়
আর তাদের সাড়া মেলে না, না হয় অত্যন্ত হাত টানাটানির খবর আসে। এমনি 2-3খানা চিঠি স্বামীকে দেখতে এসে গতবার নীলিমার হাতে পড়েছিল। সুবিমল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তারা যদি রাজি থাকেন তবে আর কি, অন্যের কাছ থেকে ভিক্ষা নেওয়ার চেয়ে তোমার রোজগার আমি সহজভাবেই নিতে পারবো। নীলিমার চোখ ছলছল করে ওঠে। অমন করে বলো না। স্ত্রী সে জলভরা চোখের দিকে তাকিয়ে সুবিমল কি যেন দেখলো, তারপর কোমল কণ্ঠে বলল, মান অপমানের কথা নয়, আমি ভেবেছি তোমার শরীরের কথা। সংসারে অত খাটুনির পরে আবার কি গান শেখানোর পরিশ্রম দেহে সইবে? 2 দিনও তো শরীর টিকবে না তোমার। নীলিমার মনে পড়ল অফিসের কাজের পরে সুবিমল যখন টিউশনিতে বেরোতো, নীলিমা ঠিক এই ধরনের কথাই বলতো। স্বামীর স্বাস্থ্য ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করত নীলিমা। সেই আশঙ্কাই আজ নিষ্ঠুর সত্য হয়ে দেখা দিয়েছে। এখন সুবিমলের মুখে সেই কথা। নীলিমার স্বাস্থ্যের জন্য ঠিক তেমনই ধরনের উদ্বেগ দেখা দিয়েছে স্বামীর মনে। এমন কি হয় না নীলিমার মতো সুবিমলের এই উদ্বেগ আর আশঙ্কা এমনি সত্য সত্য ফলে যায় আর সুবিমলের সঙ্গে সঙ্গে ভালো হয়ে ওঠে? তাহলে বেশ মজা হয়। তাহলে নীলিমা উপযুক্ত প্রতিশোধ নিতে পারে স্বামীর ওপর। সুবিমল বলল, হাসছো যে? নীলিমা বলল, হাসছে তোমার কথা শুনে। আমার আবার শরীর, তার জন্য তোমার এত ভাবনা? সুবিমল বলল, অত বিনয় ভালো নয়। তোমার শরীরের জন্য ভাববো না, তবে ভাববো আর পৃথিবীর কিসের জন্য? স্থির চোখের দিকে তাকিয়ে সুবিমল একটু হাসলো। নীলিমার মুখে কেমন যেন একটু ছায়া পড়ল, কিন্তু পর মুহূর্তে সেও হাসি মুখে জবাব দিল, কিছু ভেবো না, তোমার কথা আমার মনে থাকবে। কালীমোহন তবু আমতা আমতা করলেন, বললেন, লোকে কি বলবে? মনোরমা বললেন, আর সেসব যদি আমার সবুর কানে যায় তাহলে তারাই বা কেমন লাগবে? অতি দুঃখে নীলিমার হাসি পেল। স্বামী, শ্বশুর শাশুড়ি সকলের মনে সে একই প্রশ্ন, সে একই বিপদের আশঙ্কা। অভাব অনটন সমস্ত সংসারকে গিলে ধরেছে, কিন্তু স্থির আছে সেই অবিশ্বাস, সেই কুটিল সংশয় প্রবণতা। নীলিমা জবাব দিল, অত ভাবছেন কেন মা? আজকাল কত মেয়ে এমন তো করছে, এতে নিন্দার কিছু নেই। আর নিন্দা বন্দনার দিকে কান দেওয়ার এই কি আমাদের সময়? অন্য কোনো সময় হলে পুত্রবধূর মুখে এই সব ছাপার অক্ষরে বড় বড় কথা মনোরমা সহ্য করতেন না, কিন্তু এখন চুপ করে রইলেন। রেখায় প্রথম পরিচয় করিয়ে দেওয়ার ভার নিল। নির্দিষ্ট দিনে এসে বলল, চলো ঠাকুরজি। পায়ে পুরনো একজোড়া স্যান্ডেল, পরনে অনেক কাল আগে রং ফিকে হয়ে যাওয়া একখানা শাড়ি। রেখা তার দিকে তাকিয়ে কি যেন বলি বলি করে চুপ করে গেল। নীলিমা শ্বশুরের সামনে গিয়ে বলল, তাহলে আসি বাবা। কালীমোহনের কণ্ঠ আর্দ্র হয়ে এলো। বললেন, এসো মা। নিতান্ত দূরদৃষ্ট না হলে পুরলক্ষ্মী তুমি, তোমাকে আজ বেরোতে হয় টাকার চেষ্টায়। নীলিমা বলল, কিন্তু এই সময় ঝিগিরিতেও যে আমার অপমান নেই বাবা। কালীমোহন বললেন, তবু আমি বেঁচে থাকতে। নীলিমা মৃদু কণ্ঠে বলল, আপনি বিচলিত হবেন না বাবা। কালীমোহন বললেন, না, আর বিচলিত হব কেন? আশীর্বাদ করি তোমার কষ্ট যেন সার্থক হয়। একটু চুপ করে থেকে বললেন, খুব দেখে শুনে সাবধান মতো চলো মা। রেখা হেসে বলল, বউকে বুঝি খুব দূরদেশে পাঠাচ্ছেন তাই মশাই? ভবানীপুর থেকে কালীঘাট, ট্রামের মাত্র গোটা কয়েক স্টপেজ, তাতেই ভেবে এত সাড়া হচ্ছেন? ভয় নেই, ঘন্টা কয়েক বাদেই আপনার বউকে ফিরিয়ে দিয়ে যাব। রায় সাহেবের এ বাড়িতে কি একটা বিয়ের নিমন্ত্রণ নীলিমা এর আগে আরও একবার এসেছিল, কিন্তু সে আসার আর এ আসার পার্থক্য অনেক। বাড়ির ভেতর ঢুকতে গিয়ে নীলিমার পা যেন হঠাৎ আর এগোতে চাইল না, মন দ্বিধাগ্রস্ত হয়ে উঠল। রেখা বলল, কি ব্যাপার, এত ভাবছো কি? দিনরাত অমন ভাবনা কিন্তু ভালো নয়। সঙ্গে সঙ্গে হাসপাতালের কথা মনে পড়ল নীলিমার, মনে পড়ল স্বামীর রুগ্ন শীর্ণ মুখ, নিজেদের নিঃসম্বল দীনতার কথা। নীলিমা একটু হাসতে চেষ্টা করলো, বলল, সে কথা ঠিক, চলো। রেখার পিসে মশাই নীলিমাদের সাদরে বাড়ির ভেতরে ডেকে নিয়ে গেলেন। রায় সাহেব বললেন, কোনো সংকোচ করো না মা। কাত্যায়নী বললেন, বাহ, সংকোচ আবার কিসের? এ কি পরের বাড়িতে এসেছো নাকি? পরিবার অন্য সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন কাত্যায়নী।
সুদর্শন স্বাস্থ্যবান পুত্র, সুন্দরী পুত্রবধূ, 7-8 বছরের চঞ্চল সপ্রতিভ দুটি মেয়ে, চমৎকার দেখতে। কাত্যায়নী বললেন, এরাই তোমার ছাত্রী নীলিমা, অঞ্জু আর মঞ্জু। ভালো নাম কৃষ্ণা আর কাবেরী। পরিচয়ের সময় সঙ্গে সঙ্গে ভালো নাম দুটিও আমাকে বলে দিতে হয়, না হলে ফল ভালো হয় না। কাত্যায়নী হাসলেন। দোতলার দক্ষিণ দিকে একটি ঘরে নীলিমাকে নিয়ে এলেন কাত্যায়নী। মেঝের ওপর দামি গালিচা পাতা, একদিকে বাজনার সরঞ্জাম, বায়া তবলা, ছোট বড় গুটি তিনেক সেতার, নীল রঙের ঢাকনিতে ঢাকা। কাত্যায়নী বললেন, সপ্তাহে 2 দিন ওস্তাদ আসেন অঞ্জু মঞ্জুকে সেতার শেখাবার জন্য। সেও সঙ্গে ওদের বাবাও শেখে। খুব ভালো সেতার বাজায় আমাদের খোকা, একদিন শুনো। নীলিমা বলল, গান বাজনার দিকে সকলেরই বেশ ঝোঁক আছে বুঝি এ বাড়িতে? রায় সাহেব পেছনে পেছনে এসেছিলেন, হেসে বললেন, তা একটু আছে। পেশায় আমরা চামার হলে হবে কি মা, নেশাটা সকলেরই একটু মোলায়েম। শহরতলিতে রায় সাহেবের টানারি খ্যাতি লাভ করেছে। সুমিতা বলল, বাবাও বেশ চমৎকার তবলা বাজাতে পারেন। ভূমিকা হিসেবে হারমোনিয়াম বাজিয়ে খান 2 গান গাইল নীলিমা। খুব ভালো জমল না, 2-1 জায়গায় তালও কাটল। রায় সাহেব ভ্রু কোচকালেন। রেখা ননদের দোষ খালনের চেষ্টা করে বলল, অনেক দিন ধরে চর্চা নেই কি না? কাত্যায়নী বললেন, থাকবার কথাও তো নয়, মনের যে শান্তিতে এখন রয়েছে। নীলিমার দিকে চেয়ে বললেন, সব আমরা শুনেছি মা রেখার কাছে। কেমন আছে আজকাল সুবিমল? সত্যি ভারী কষ্ট হয় তোমার শ্বশুরের কথা ভেবে। এ বাজারে সংসারের খরচ চালিয়ে আবার হাসপাতালের খরচ জোগাড় কি সহজ কথা? আর এ হলো একেবারে রাজা রাজবাড়িদের ব্যাধি, রীতিমতো রাজসুযোগ্য। নীলিমা গুণের চেয়ে তার প্রয়োজনের স্বামীর অসুস্থতার অর্থ সাহায্যের কথায় যে ওরা বেশি বিবেচনা করেছেন একথা নীলিমাও বুঝল। ওরা বুঝিয়ে দিলেন, উদ্দেশ্য সিদ্ধ হলেও মনের মধ্যে কোথাও যেন একটু বিদ্যা লাগলো নীলিমার। ফেরার পথে রেখা বলল, গান বাজনাটা তোমাকে আর একটু ভালো করে চর্চা করতে হবে ভাই। নীলিমা গম্ভীর হয়ে বলল, তা তো হবেই। ওস্তাদে রেখে গান বাজনা শেখার সুযোগ নীলিমা কোনোদিন পায়নি। গরিব বাপের পক্ষে সে ব্যবস্থা করা সম্ভবও ছিল না। রেকর্ড, রেডিও শোনা বিদ্যা। স্কুলে গানের ক্লাসে মাঝে মাঝে 2-1 বছর হতো, মাঝে মাঝে বন্ধ হয়ে যেত। মাইনে উঠত কম, স্কুলে তহবিলে কুলোতো না। নিজের উদ্যম উৎসাহে যা কিছু শিখেছিল নীলিমা, শ্বশুর বাড়িতে সে সব আবার চাপা পড়ে গিয়েছিল। শ্বশুর শাশুড়ি জিনিসটা বিশেষ পছন্দ করতেন না। সুবিমলেরও যে এদিকে খুব শখ আগ্রহ ছিল তা নয়। তারপর এই 2 বছর ধরে গানের কথা ভাববার নীলিমার ইচ্ছাও হয়নি, সময়ও হয়নি। আজ হলো, শখ নয়, আনন্দ নয়, প্রয়োজনের আর পেশা। একটু অভ্যাস করে না গেলে ছাত্রীদের কাছে মান থাকবে না। এমনকি চাকরি যেতেই বা কতক্ষণ? কিন্তু চাকরি গেলে চলবে না নীলিমার। যেমন করেই হোক স্বামীর হাসপাতালের খরচ তাকে সংগ্রহ করতেই হবে। পরিচিত অর্ধ পরিচিতদের কাছে আর তাকে সে ভিক্ষা করতে দেবে না। তার চেয়ে নিজে ভিক্ষা করবে সেও ভালো। বাড়ির অন্যকে ওঠার আগে খুব ভোরে উঠে গলার সাধ্যে বসেন নীলিমা। দিনভর চলে সংসারের কাজ। দুপুরের কোনো একদিন অবসর পেলে গানের সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে হাত আর গলাটাকে চোস্ত রাখে। বিদ্যাটাকে একটু ঝালিয়ে নিতে চেষ্টা করে নীলিমা। যেদিন সকাল সকাল খাওয়া দাওয়া শেষ হয়ে যায় সেদিনও রাত্রেও আসর বসে নীলিমার ঘরে। 2 ননদ শান্তি আর সুধা এসে জোটে, বলে, বৌদি আমরাও শিখবো, আমাদের শিখিয়ে দাও ভালো করে। তারপর তোমার মতো বেরোবো টিউশনিতে, 3 গুণ টাকা আসবে ঘরে। মনোরমা মাঝে মাঝে ধমক দেন, কি যে তোরা আমোদ আহ্লাদ গান বাজনা করিস, তোরাই জানিস। এত ফুর্তি যে তোদের কি দেখে আসে তাই ভাবি। বাছা আমার হাসপাতালে ভুগছে আর বাড়িতে তোরা দিব্যি গান বাজনা আনন্দ সোহাগে দিন কাটাচ্ছিস। যে শোনে সেই তো অবাক হয়ে যায়। বেদনায় নীলিমাও কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর ঘরে এসে তাকায় দেয়ালে টাঙানো স্বামীর ফটোখানার দিকে। মনে অদ্ভুত বল পায় নীলিমা, মুখে হাসির আভাস দেখা দেয়। যে যাই বলুক কিছুতেই কিছু এসে যায় না তার। সে তো জানে এই আমোদ আহ্লাদ কিসের জন্য। তার বিদ্যা আজ কোনো কাছে লাগছে, কিভাবে সার্থক হতে চলেছে সে তো জানে। সুবিমল তো জানে তো না, তুমিও জানো না।
ফটোখানাকে জিজ্ঞেস করে নীলিমা। জবাব শোনবার জন্য দেয়াল থেকে সেখানে পেরে নিয়ে এসে অধীর আবেগে নিজের ঠোঁটের ওপর চেপে ধরে। রায় সাহেবের ছেলে পুরন্দর একদিন সেতার বাজিয়ে শোনায় সবাইকে। অঞ্জু বলল, আমাদের নীলমাসিও বাজাতে জানেন বাবা, সেদিন তোমার সেতার নিয়ে। পুরন্দর বলল, তাই নাকি? আপনার যে এমন চুরি করার অভ্যাস আছে তা তো আগে বলেননি। নীলিমা লজ্জিত হয়ে বলল, বলবার মতো কিছু নয়। পুরন্দর বলল, সে কথা ঠিক, চুরি কেউ বলে কয়ে করে না, কিন্তু ধরায় যখন পড়ে গেছেন তখন তো একটু না শুনিয়ে পারবেন না। নীলিমা ভারী বিব্রত হয়ে পড়ল। বিশ্বাস করুন, সত্যি কিছু জানি নে আমি। পুরন্দর নীলিমার চোখের দিকে তাকিয়ে হাসল, বলল, আপনার অতখানি অনভিজ্ঞতা বিশ্বাস করা সত্যি শক্ত। নীলিমা বলল, সেটা আপনার বিশ্বাস করার শক্তির ওপর নির্ভর করে। ছেলেবেলায় একবার শুরু করেছিলাম, তারপর আর হয়ে উঠল না। পুরন্দর বলল, বেশ তো, এবার হবে। তখন শুরু করেছিলেন, এখন শেষ করবেন। আমাদের ওস্তাদজি নারায়ণ ত্রিবেদীর সঙ্গে তো আপনারও পরিচয় হয়েছে, তার কাছেই তো শেখার ব্যবস্থা করে নিতে পারেন। নীলিমা বলল, একবার অবশ্য কথা আমিও ভেবেছি, সেতারের টিউশনে শুনেছি টাকা বেশি পাওয়া যায়। পুরন্দর আহত হয়ে বলল, টাকা? ও ভারী দুঃখিত, ও কথা আমার মনে ছিল না। জবাবে নীলিমা একটু হাসলো, তার মনে না থাকলে চলবে কি করে। বহু অনুরোধ উপরোধেও নীলিমা সেদিন সেতারে হাত দিল না, কিন্তু বাড়ি ফেরার পথে ট্রামে পুরন্দরের পরামর্শটা তার কেবলই মনে পড়তে লাগলো। সেতার শেখবার সত্যিই ভারী স্বাদ ছিল তখন। কিছুদিনের জন্য দুটি শৌখিন অল্পবয়সী স্বামী স্ত্রী নীলিমাদের বাড়ির একতলায় দুখানা ঘর ভাড়া নিয়েছিলেন। তাদের ছিল একটি সেতার। নীলিমা সেই বউটির কাছে সবে শিখতে শুরু করেছিল। হঠাৎ একদিন ওদের সঙ্গে কলের জল নিয়ে দারুণ ঝগড়া হয়ে গেল নীলিমাদের। তারাও রাগ করে বাড়ি ছেড়ে কোথায় চলে গেল। তারপর নীলিমার অনেক চেষ্টা করেছে সেতার শেখার জন্য, কিন্তু কিছুতেই সুযোগ হয়ে ওঠেনি। মা অসুখে পড়লেন, বাবার পুরনো ভালো চাকরিটা গেল, কত মাইনে নতুন এক অফিসে ঢুকতে হলো তাকে। সেতারির কথা কি করে আর মনে রাখে নীলিমা। ছাত্রীদের গান শেখাতে এসে আবার চোখে পড়ল সেই সেতার। বাজাতে দেখল অঞ্জু মঞ্জুকে। কয়েকদিন রইল লোভ সংবরণ করে, শেষে একদিন হাত দিয়ে বসলো যন্ত্রে। আঙুলের ছোঁয়ায় ঝংকার দিয়ে উঠল তার চেয়েও বেশি ঝংকার লাগলো নীলিমার হৃদয়ে। কৃষ্ণা আর কাবেরী উদ্বেলিত হয়ে উঠল, ওমা দেখো এসে নীলমাসি। সেতার রেখে নীলিমা তাড়াতাড়ি ঠোঁটে আঙুল ছড়ল। চুপ। মাঝখানে 2-3 দিন গিয়ে স্বামীর সঙ্গে দেখা করে এলো নীলিমা। তারপর নতুন ইংরেজি মাসের 1 তারিখে গিয়ে বলল, হাত পাতো। সুমিমেন অনুমান করলো জিনিসটা, তবু বলল, হাত কি আজ এই প্রথম পাতার? নীলিমা বলল, প্রথম ছাড়া কি? তোমরা কি কিছু পাততে জানো? হৃদয় ও আমরা পাতি, হাতও আমরা পাতি। 3খানা নতুন 10 টাকার নোট ব্লাউজের ভেতর থেকে বের করে স্বামীর হাতে নীলিমা গুঁজে দিল। আঙুলে আঙুলে মেলামেশি করে রইল খানিকক্ষণ। ঝংকারটা সেতারের চেয়ে কম হলো না। নীলিমা বলল, পুরস্কার দেবে না? সুমিমল বলল, দেব। ডক্টর কর বললেন আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি, মাস 3 মধ্যে হাসপাতালে থেকে ছাড়া পাবো। একটু থেমে সুমিমল স্ত্রী আনন্দ উচ্ছল দুটি চোখের দিকে তাকিয়ে বলল, অন্য কোনো পুরস্কার তো এখন আর হাতে নেই। নীলিমা বলল, মনে থাকলেই হবে। প্রথম কিছুদিন 12-13 বছরের দেবর সুকুমল আসত নীলিমার সঙ্গে। রায় সাহেবের বাড়ির কাছাকাছি এসে ফিরে যেত। ফেরার পথে আবার এসে দাঁড়াতো ট্রাম স্টপেজটার কাছে। দিন কয়েক পরে নীলিমা তাকে রেহাই দিল, বলল, থাক, আর তোমাকে পথ দেখাতে হবে না সুকু, তুমি তোমার পড়া করো গিয়ে। সুকু বলল, ভয় করবে না তো বৌদি? হারিয়ে যাবে না তো? নীলিমা সস্নেহে দেবরের গাল দুটো টিপিয়ে জবাব দিল, না গো না, হারাই যদি যাই খোঁজবার লোক তো আমার রইল। গান শিখিয়ে ফেরার সময় নীলিমা পুরন্দর আজ বড় রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দিল। বলল, ত্রিবেদীজিকে আমি বলেছিলাম, তিনি রাজি হয়েছেন। নীলিমা একটু হাসলো, কিন্তু আমি যে রাজি হব একথা আপনি কি করে জানলেন? পুরন্দর বলল, রাজি হলেই তো লাভ, না হয়ে লাভ কি? নীলিমা বলল, আপাতত দেখছি তো লোকসান, অত গুঁড়ো দক্ষিণা কোথায় পাবো?
পুরন্দর বলতে যাচ্ছিল, সেই জন্য ভাববেন না। কথাটা তাড়াতাড়ি বদলে নিয়ে বলল, সকলের কাছ থেকে দক্ষিণা তিনি নেন না। তাছাড়া আপনার কথা আমি তাকে সব বলেছিও। নীলিমা বলল, কিন্তু যেখানে গুরু হয়ে যাচ্ছি সেখানে শিষ্য হয়ে গেলে ছাত্রীদের কাছে মান থাকবে যে। পুরন্দর বলল, ছাত্রীদের বাড়িতে কেন, আপনাকে একেবারে খোদ গুরুপাঠে নিয়ে উপস্থিত করব, তাহলে তো আর কোনো আপত্তি থাকবে না। নীলিমা ট্রামে উঠতে উঠতে বলল, আচ্ছা, ভেবে দেখব আপনার কথা। পুরন্দর বলল, আমার পক্ষে এইটুকু আশ্বাসই যথেষ্ট। নীলিমা ভালো করে ভেবে দেখল, এই সুযোগে সেতারটা শিখে নিতে পারলে সত্যি মন্দ হয় না। বাজনা জানা থাকলে টিউশনিতে আরও বেশি টাকা পাওয়া যায়, আর টাকার তো এখন কত দরকার, সংসারে কিছু দিতে হবে, না হলে শ্বশুর মনে করবেন কি। স্বামী যদি উপার্জনের সমস্ত টাকা তার জন্য ব্যয় করতেন, তখন শ্বশুর শাশুড়ি যা ভাবতেন এখনও প্রায় তাই ভাববেন। তাছাড়া 3 মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেলে সুবিমল কি কলকাতার এই বদ্ধ গলির মধ্যে ভরে রাখবেন নীলিমা? অন্তত 2-1 মাসের জন্য ভালো কোনো স্বাস্থ্যকর জায়গায় পাঠিয়ে দেবে, আর সেই চেঞ্জের টাকা এইভাবে সংগ্রহ করতে হবে নীলিমাকে। কেবল গলায় আর হারমোনিয়ামে সে টাকা উঠবে না, তার জন্য সেটারও দরকার। নারায়ণ ত্রিবেদীর বয়স 60-এর কাছাকাছি, বয়সের অনুপাতে শরীর শক্তিই আছে। হিন্দুস্তানি ব্রাহ্মণ, রজু উন্নত চেহারা, মুখে শান্ত প্রসন্নতা। শোনা যায় অনেক শোক তাপ পেয়েছেন জীবনে, পুত্র কন্যার অকাল মৃত্যু হয়েছে, নিরুদ্দিষ্টা স্ত্রী সম্বন্ধ নানা রকম কিংবদন্তি আছে, কিন্তু সেই ইতিহাসের লোকের চোখের সামনে তিনি ধরে রাখেননি, নিজের অন্তরের মধ্যে প্রচ্ছন্ন রেখেছেন। মাঝে মাঝে গভীর রাত্রে সেতারের আলাপে কেবল তার আভাস পাওয়া যায়, অন্য কোনো আলাপ আলোচনায় তা ধরা যায় না। পোড়া একটি বালো বিধবা বোনকে নিয়ে তিনি থাকেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পুরনো একতলা বাড়িতে। পুরন্দর নীলিমাকে একদিন বিকালে নিয়ে এলো সেখানে। নীলিমা পা ছুঁয়ে প্রণাম করল। ত্রিবেদী স্মিত মুখে আশীর্বাদ জানালেন। কোনো ভাবনা নেই, সব তিনি শুনেছেন। নীলিমা বিদ্যাভ্যাস আরম্ভ করলো। টিউশনিতে আসবার আগে আসে এখানে, কিছুক্ষণ বসে বাজায়। ত্রিবেদী চেয়ে চেয়ে দেখেন, মাঝে মাঝে কেবল হেসে মাথা নাড়েন। হলো না। অদ্ভুত ধৈর্য, কোনো বিরক্তিই নেই, তিরস্কার ভৎসনার আভাস নেই। এমন সহিষ্ণুতা সাধারণত দেখা যায় না। কিন্তু ধৈর্য নেই নীলিমার নিজের। প্রায় প্রশ্ন করে, আর কতদিন বাকি, কতদিনে অন্তত কাজ চালাবার মতো বিদ্যাটা আয়ত্তে আসবে, টাকা রোজগার করতে পারবে ছাত্রছাত্রীদের শিখিয়ে। ত্রিবেদী হাসেন, বলেন, যা আনন্দের জিনিস তাকে তুমি এত তাড়াতাড়ি প্রয়োজনে লাগাতে চাচ্ছ? আনন্দকে ছাপিয়ে প্রয়োজন তো একদিন বড় হয়ে উঠবে, কিন্তু তা আজই কেন? নীলিমা চুপ করে থাকে, তিরস্কারের জন্য দুঃখ করে না। ত্রিবেদী কি করে বুঝবেন তার প্রয়োজনের কথা, যার সঙ্গে আনন্দের কোনো ভেদ নেই, কিংবা যা আনন্দের চেয়ে অনেক বড়। অনেক ইতস্তত করে নীলিমা কিছু টাকা ধার চাইলে পুরন্দরের কাছে, একটা সেতার কিনবে বলে, পরে শোধ করবে। পুরন্দর জবাব দিল, ভুল করছেন, আমি মহাজন নই, নিতান্ত অভাজন মাত্র। টাকা নেই, তবে একটা জিনিস আছে, সেটা ধার দিলেও দিতে পারি। বলে পুরন্দর একটু হাসল। নীলিমা শঙ্কিত হয়ে উঠল, পাছে পুরন্দর বেফাঁস কিছু বলে ফেলে। পুরন্দর তার বিবর্ণ মুখের দিকে চেয়ে বলল, ভয় করবেন না, হৃদয় নয় তেমন বাজে অকাজু জিনিস রাখবার মতে বাড়তি জায়গা আপনার নেই, তা জানি। সেসব কিছু নয়, আমার সেতারটাই নিন, আপনার কাজে লাগবে। নীলিমা কিছুক্ষণ মুখ নিচু করে রইল, তারপর বলল, আচ্ছা। কিন্তু এরপরে টিউশনি রাখতে আর সাহস করল না নীলিমা। ইতিমধ্যে আরও 2টি টিউশনির খোঁজ এসেছিল। নিজেই একটু অগ্রসর হয়ে সে দুটিকে নিয়ে নিল। কিন্তু সেতারটা পুরন্দরকে ফিরিয়ে দিতে চক্ষু লজ্জায় বাঁধল, সেটা রয়ে গেল নিজের কাছেই। নীলিমা সুবিমলকে গিয়ে একদিন বলে এলো তার চেঞ্জের পরিকল্পনার কথা। সুবিমল হেসে বলল, বেশ তো। না, বেশ তো নয়। সুবিমলকে সত্যি সত্যি নীলিমা দেখিয়ে দেবে তার সাধ্যের সীমা কতখানি। খুঁজে খুঁজে নীলিমা সেতারের টিউশনিও নিল, চেষ্টা করলো রেডিওতে। প্রোগ্রাম ডিরেক্টর বললেন, কিন্তু আমরা তো নতুন শিক্ষার্থী, তেমন সুযোগ দিতে পারি নে, টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। নীলিমা অম্লান মুখে বলল, কিন্তু আমার কথা শুনলে আপনি না করতে পারবেন না। প্রোগ্রাম ডিরেক্টর শুনলেন এবং সত্যিই আর না করলেন না। অদ্ভুত উত্তেজনা পেয়ে বসল নীলিমাকে। স্বামীর জন্য শুধু হাসপাতালের খরচই নয়,
তার চেঞ্জের টাকাও সংগ্রহ করতে হবে। যত্রতত্র সে গান শেখাতে লাগলো। সে তার শেখাতে গিয়ে কোনো কোনো জায়গায় অপদস্থ হলো, তবু হটল না। নারায়ণ ত্রিপাঠী বললেন, অত অধীর হও না মা, অকালে শক্তির অমন অপচয় করো না, তাকে সঞ্চয় করো নিজের মধ্যে, ভবিষ্যতেও তার প্রয়োজন হবে। 3 মাসের পর আরও মাস 2 গেল। তারপর সুবিমল সত্যি ছাড়া পাবার দিন এলো। 2টি দিন মাত্র মধ্যে। এদিকে 100 টাকার মতো প্রায় জমিয়ে তুলেছে নীলিমা, আর 25টা টাকা হলে সম্পূর্ণ হয়। আপাতত এতেই হবে। সুবিমল বাড়ি এলে টাকার তোড়াটা তাকে উপহার দেবে নীলিমা, বলবে দেখো পেরেছি কিনা। 25টি টাকার কথা ভাবতে নীলিমা এই সময় আমন্ত্রণের চিঠি নিয়ে এলো উত্তর কলকাতার একদল ছেলে। রংমহলে থিয়েটার হলো ভাড়া নিয়ে তারা এক জলসা আয়োজন করেছে। টাকাটা যাবে বন্যপীড়িত দুর্গত সেবা তহবিলে। শহরের বড় বড় সব শিল্পীরা আসবেন, তাদের সঙ্গে নীলিমারও ডাক পড়েছে। নীলিমা বিস্মিত হয়ে বলল, এদের মধ্যে আমাকে কেন? আমার কোনো যোগ্যতা আছে? দলপতি গোছের কয়েকজন এগিয়ে এলো, মধুর হেসে বলল, আছে বই কি, সেবার অধিকার তো সকলেরই। তাছাড়া এক্ষেত্রে বিশেষ দাবিও আছে নীলিমার। সে নিজেকে যতখানি ছোট বলে মনে করত তা সে নয়। এদের মধ্যে 2-1জন রেডিওতে গাওয়া নীলিমা 2-একটা গানের কথা উল্লেখ করলো। কেউ কেউ বলল কোনো কোনো জলসায় তার সেতার নাকি অদ্ভুত হয়েছিল শুনতে। অদ্ভুত? হ্যাঁ, অদ্ভুতই লাগলো নীলিমার। প্রথম প্রথম স্বামী রোগের কথা শুনে লোকে তাকে অনুকম্পা করে টাকা দিয়েছে। মাঝে মাঝে একটু খোঁচা লাগতো মনে। ক্রমে সেটারই তার অভ্যাস হয়ে এসেছিল। যেখানে এরকম বিশেষ পক্ষপাতিত্ব তার যুক্ত না, নৈপুণ্যের অভাব দেখে লোকে তাকে তুচ্ছ করত, অনাদর করত, সেসব জায়গায় নীলিমায় শতপ্রবৃত্ত হয়ে এসে তাদের স্মরণ করিয়ে দিত, বিদ্যায় তার দীনতা থাকলে কি হবে, অন্তরে সে সমৃদ্ধ। সে টাকা তুলতে দুস্থ যক্ষা রোগগ্রস্ত স্বামীর জন্য, নিঃস্ব অর্ধভুক্ত পরিবারের জন্য। তাতে টাকাও আসতো, নিজের শিল্পকুশলতার অভাবের জন্য ক্ষোভ আর গ্লানিও কম হতো। মাঝে মাঝে উপরি পাওনা হিসেবে কোনো কোনো জায়গা থেকে প্রশংসা অবশ্য এসেছে। কোনো কোনো মুহূর্তে গুনগুন করে গাওয়া পরিচিত গানের একটি কলি মনকে আচমকা দোলা দিয়ে গেছে। মনে হয়েছে এই সঙ্গে আর কিছু তুলনা হয় না। সমস্ত কর্তব্য এর কাছে মিথ্যা, সকল উদ্দেশ্য এর কাছে অর্থহীন। কিন্তু মনের এই মোহকে নীলিমা বেশিক্ষণ প্রশ্রয় দেয়নি। আদর্শের পথে, কর্তব্যের পথে বাধা বলে বর্জন করেছে। তাছাড়া শুধু আদর্শ আর কর্তব্যই তো নয়, হৃদয়ের দাবি, প্রেমের দাবি তার মনকে সব সময় আচ্ছন্ন করে রেখেছে, কিছুতে অন্যমনস্ক হতে দেয়নি। কিন্তু আজ যখন ছোট হৃদয়ে আর ক্ষমতার মাপে মাপ ক্ষুদ্র সিদ্ধি তার করায়ও প্রাপ্ত, তখন আহ্বান এলো বৃহত্তর জগতের, এলো সার্থকতা, নতুন অর্থ, মহত্তর সম্ভাবনা। নীলিমা শুনল, তার কৃতিত্ব আছে, নৈপুণ্য আছে, তার গান অনেকের সত্যি সত্যি ভালো লেগেছে, তার অনুরণ জাগিয়েছে অনেকের মনে। আর শুধু তাই নয়, তার এই দক্ষতা আরও বড় কাজে লাগছে, ব্যাপকতর সেবায় দায়িত্ব হওয়ার জন্য অপেক্ষা করছে। সেখানে আসবেন দেশের বড় শিল্পী, যাদের অনেকেরই সে কেবল নাম মাত্র শুনেছে। তাদের সে আজ স্বচক্ষে দেখবে, গান শুনবে, গান শোনাবে। উদ্যোক্তাদের কাছে সবই নয় সম্মতি জানা নীলিমা বলল, তার যোগ্যতা যদি সত্যিই কিছু থাকে তবে তা দেশের কাজে লেগে ধন্য হোক। সুবিমল আসবে কাল বাড়ি। এক হাতে নীলিমা ঘর গোছালো, ঘর সাজালো, কিন্তু আর এক হাত রইল তার সেতারের তারে। ঘর কন্যার ফাঁকে ফাঁকে সেতারে তুলতে লাগলো তার সর্বশ্রেষ্ঠ সঙ্গীত, তার শিল্প কুশলতার চরম নৈপুণ্য। কাল জগৎ তার যথার্থ পরিচয় পাবে। সে ছোট নয়, দিন নয়, অকৃতার্থ নয়। পরদিন খানিকটা বেলা হতে না হতে সুবিমল এসে পৌঁছালো। বাড়িতে তার আগে থেকে উৎসব শুরু হয়েছে। ভাই বোনদের ছোটাছুটির অন্ত নেই। বাপ এলেন, রুক্ষ কঠিন তার মুখ, কিন্তু ভেতরে আনন্দ তবু যেন চাপা থাকছে না। মা এলেন গৃহদেবতা নারায়ণের আশীর্বাদ নিয়ে, মনের আনন্দ চোখের জলে টলটল করছে। প্রতিবেশীরা এসে খোঁজ নিয়ে গেলেন, কাছের বন্ধুরা খবর পেয়ে এলো দেখা করতে। এর ফাঁকে নীলিমাকে নির্জনে পেল সুবিমল, বলল, সবচেয়ে তোমার কৃতিত্ব বেশি। নীলিমা বলল, আস্তে, কেউ শুনে ফেলবে। সুবিমল হাসল, কারো যেন শোনার বাকি আছে। তারপর তোমার সে টাকার তোড়া কই, সে চেঞ্জে পাঠাবার তোড়া? মন্ত্রগুপ্তি ঠিক মতো রাখতে পারেনি নীলিমা। হাসপাতালের একদিন কথায় কথায় খুশির ঢেউয়ে গোপন কথা ভেসে এসেছে। নীলিমা মুখ লান করে বলল, তোরা পূর্ণ হয়নি, গোটা 25 টাকা কম আছে। সুবিমল বলল, মাত্র? কিন্তু তোরা
কিন্তু তোরা পোড়াবার জন্য 25 টাকার চেয়েও বেশি দামি জিনিস এখানে আছে বলো, আমার বিশ্বাস। কিন্তু দুপুরের পর বিকেলের পর সন্ধ্যা যত এগিয়ে আসতে লাগলো, নীলিমার মন ততই চঞ্চল হয়ে উঠল। মাঝে মাঝে একবার সেতারের কাছে গেল, আবার ফিরে এলো। সুবিমল লক্ষ্য করে বলল, ব্যাপার কি? নীলিমা কুণ্ঠায় সংকোচে অর্ধস্ফুট কণ্ঠে বলল, একটু বাইরে যেতে হবে। সুবিমল মুখখানা যেন কেমন হয়ে গেল, কিন্তু পরক্ষণে কি মনে পড়ে যাওয়ার হাসি মুখে বলল, খেপেছ? এতকাল বাদে আমি এলেম ঘরে, আর তুমি বাইরে যাবে? বাইরে টিউশনিতে আর কাজ নেই, 300 টাকার ঘরে বসে দিব্যি 3 মাস খাবো আর ঘুমোবো। নীলিমা বলল, টিউশনি নয়। সুবিমল বলল, তবে কি জলসা গোছের কিছু নাকি? তারও আর দরকার নেই। তারা এতক্ষণ নিশ্চয় জেনেছে নীলিমা বাইজির ভূতপূর্ব স্বামী ফিরে এসেছে জমের দুয়ার থেকে, জমের হাত থেকে জম দণ্ড কেড়ে নিয়ে। আজ কেবল একটিমাত্র জলসা হবে, কেবল তোমাতে আমাতে। তুমি গীত সরস্বতী আর আমি গুণমুগ্ধ নারায়ণ। ধরো এই নাও, বলে নিজে সুবিমল সেতার স্থির হাতে তুলে দিল। তারপর মৃদু হেসে দৌড় দিল ভেজিয়ে। নীলিমা কাতর স্বরে বলল, আজ থাক। সুবিমল বলল, না নীলিমা, আজই। রোগের বীজ আজ হয়তো চাপা আছে, কালই যে আবার ভেসে উঠবে না তার ঠিক কি? ডাক্তারের কথায় অত সহজে ভুলো না। তুমি বাজাও নীলিমা, আমি আজই একটু শুনবো। তোমার সুর বেচে কেবল তুচ্ছ টাকায় এতদিন দিয়েছ, আজ এই অল্পতে ভোলাতে পারবে না। আজ তোমার সেই আসল সুর আমাকে শোনাতেই হবে। কিন্তু সুবিমলের কথার মাঝখানে হঠাৎ এক সময় চমকে উঠল নীলিমা। কানে গেল সদর দরজায় কড়া নড়ছে। সে যে কিছুক্ষণ কান পেতে রইল নীলিমা। নিজের সেতারের বাজনার চেয়েও যেন মধুরা অপূর্ব ওই নাড়ার নিক্কণ। সুবিমল বলল, কি হলো, নাও না সেতারটা। নীলিমা নিষ্প্রভ শূন্য দৃষ্টিতে একবার স্বামীর দিকে তাকালো, তারপর সেতারখানা টেনে নিল হাত বাড়িয়ে। তাকে আজ বাজাতেই হবে।